সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যি বলছি, আমি দিন দিন ইউনূস ভক্ত হয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। তাকে আমি প্রতিদিন নতুন নতুনভাবে আবিষ্কার করছি। এই যেমন সাম্প্রতিক সময়ে আমি আবিষ্কার করেছি তার সেন্স অফ হিউমার দারুণ, কিন্তু সমস্যা হচ্ছে তার মতোই তার সেন্স অফ হিউমার এত উচ্চমানের চেয়ে আমাদের মতো সাধারণ মানুষ তা বুঝতেই পারে না। আপনাকে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই যেমন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করে তখন তিনি বলে, আমাদের মন খুলে সমালোচনা করুন, আমরা আপনাদের কথা শুনব। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। এটি ছিল একটি উচ্চমানের রসিকতা, কিন্তু ওই যে আমরা মূর্খ বাঙালি সেই রসিকতা বুঝতেই পারিনি। আসলে তিনি বলতে চেয়েছিলেন, আপনারা আমাদের মন খুলে সমালোচনা করুন, আমরা আপনাদের কথা শুনবো, আর সেই কথা শুনে প্যাদানি দিয়ে আপনাদের জেলে ভরবো। সেই সময় আমরা তার রসিকতা বুঝতে না পারলেও এখন হারে হারে বুঝতে পারছি। বিশ্বাস হচ্ছে না, আপনাকে একটি পরিসংখ্যান শোনাচ্ছি। গত 1.5 বছরে প্রায় 300 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা থেকে শুরু করে অদ্ভুত সব মামলা হয়েছে। এত গেল শুধু হত্যা মামলা, এর বাইরে সাইবার সিকিউরিটি মামলা, সন্ত্রাস বিরোধী আইনে মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলা, আর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা, এরকম অদ্ভুত কত মামলায় আজ পর্যন্ত যতজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে বা জেলে আছে, স্বাধীনতার 54 বছর ইতিহাসে এতজন সাংবাদিকের বিরুদ্ধে কখনো মামলাও হয়নি, তারা জেলেও যায়নি। এক্ষেত্রে এটি একটি রেকর্ড। এই রেকর্ড করার জন্য ইউনূসকে আমরা একটু ধন্যবাদ দিতেই পারি। ধন্যবাদ মোহাম্মদ ইউনূস। আরও মজার বিষয় হচ্ছে এই রেকর্ড থেমে নেই, কারণ এই রেকর্ডের সংখ্যা দিন দিন বাড়ছে। যার সর্বশেষ সংযোজন আনিস আলমগীর। গত 14 ডিসেম্বর সাংবাদিক আনিস আলমগীরকে তুলে নিয়ে যায় ডিবি। তাকে বলা হয় ডিবি প্রধান তার সাথে কথা বলবেন। সারা রাত বসিয়ে রাখার পরেও ডিবি প্রধান তার সাথে কোনো কথাও বলেননি। সকালে আমরা জানতে পারি তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মজার বিষয় কি জানেন? তাকে গ্রেপ্তার করা হয়েছে সন্ধ্যায়, অথচ মামলা দেওয়া হয়েছে রাত 2:30টায়। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠন আনিস আলমগীর সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ করে বলে এরা নাকি পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কি হচ্ছে না সেটি এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে আনিস আলমগীর সরকারের বিরুদ্ধে বলতেন, আনিস আলমগীর সত্যি কথা বলার চেষ্টা করতেন, আর এটিই তার কাল হয়ে দাঁড়িয়েছে। এর জন্য তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে, তাকে চুপ করিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আনিস আলমগীর একা না, এরকম ঘটনা সাম্প্রতিক সময়ে অহরহ দেখতে পাচ্ছি। যেমন ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পর হত্যা ও সহিংসতার মামলার বেড়াজলে জড়িয়ে আছে অন্তত 296 জন সাংবাদিকের নাম। এদের মধ্যে কমপক্ষে 101 জনের বিরুদ্ধে হত্যা, 22 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং 112 জনের বিরুদ্ধে ভাঙচুর ও বিস্ফোরক সম্পর্কিত অভিযোগ সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই সংখ্যাটা প্রকৃত সংখ্যা না, কারণ ডেইলি স্টার অনেক অপরাধ সম্পর্কে, মামলার অপরাধের ধরন সম্পর্কে নিশ্চিত হতে পারেনি, তাই তারা সেগুলো এখানে ইনক্লুড করেনি। সেগুলো ইনক্লুড করলে এর সংখ্যা হবে আরও অনেক বেশি। এখন আপনি বলতে পারেন, কেন ভাই, সাংবাদিকরা মানুষ না, তারা অপরাধ করতে পারে না? কেন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনেক সাংবাদিক তার চাটুকার ছিল, তার পক্ষে সাফাই গিয়েছিল, সেটা আমরা দেখিনি? অবশ্যই হয়েছে, আপনার কথা সত্যি। সাংবাদিকরাও মানুষ, তারাও অপরাধ করতে পারে, কিন্তু তাদের সেই অপরাধের বিচার হতে হবে সঠিক মামলায়। যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু মুখ বন্ধ করার জন্য, আপনার কথা তার পছন্দ না, এই জন্য যদি আপনি তাকে মামলা দেন, তাকে হয়রানি করেন, তাহলে প্রকৃত অপরাধীরাও ছাড়া পেয়ে যাবে। আর এটি এখন স্পষ্ট যে এসব মামলা করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য। ডেইলি স্টারই বলছে, জুলাইয়ে নিহতদের বিচার প্রতিষ্ঠার বদলে মামলাগুলো এখন রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার হয়ে উঠেছে। আমি জানি অনেকে বলতে পারেন, ভাই ডেইলি স্টারের কথা কয়েন না তো, ওরা দালাল, ভারতের দালাল, 1 নাম্বার দালাল, শালারা খালি দালালি করে, ওরা তো পাবই, ওরা চায় সরকারের দুর্নাম করতে। ওকে, আপনার কথা মেনে নিলাম। তাহলে আসুন জেনে নেওয়া যাক অন্য সংগঠনগুলো কি বলে। যেমন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই এই 7 মাসে সারা দেশে 218 জন সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন। সংবাদ প্রকাশের জন্য 31 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যার হুমকি পেয়েছেন 11 জন সাংবাদিক। আরও মজার বিষয় হচ্ছে সব মামলা দেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে, মানে এখানে সরকারের লোকই জড়িত। আপনি বলতে পারেন ভাই এসব আশোক মাসুকের কথা বাদ দেন তো, আমরা জানি এসব বিদেশি টাকা খায় এসব কাজ করে। ওকে, মেনে নিলাম। আসুন দেখা যাক টিআইবি কি বলে। বাংলাদেশে সাংবাদিক, লেখক, মানবাধিকার কর্মীদের উপর হামলা ও হয়রানির ঘটনা অব্যাহত রয়েছে। জুলাই আগস্ট পরবর্তী সময়ে 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন, যাদের মধ্যে 266 জনকে জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলার আসামি করা হয়েছে। 2024 সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত 3 জন সাংবাদিক দায়িত্ব পালনকালে হামলায় নিহত হয়েছেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন ছিল, সবাই অবাধে কথা বলতে পারত, এমনটা আমি বলবো না। ওই সময়েও অতীতেও সাংবাদিকদের উপরে প্রেশার আসতো, তাদেরকে হত্যাও করা হয়েছে, তাদেরকে অনেকের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে, জেলেও গেছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর থেকে এতটা প্রকট আকারে না, এতটা নির্লজ্জের মতো না। এখন একজন সাংবাদিক প্রশ্ন করতে ভয় পায়। একজন সাংবাদিক যদি প্রশ্ন করেও তাকে উপস্থাপকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কেন? যমুনা টিভিতে কি ঘটেছে মনে নেই? এটা গেল একটি এক্সাম্পল। এরকম শত শত এক্সাম্পল আমি আপনাকে দিতে পারবো। আরও দুঃখের বিষয় হচ্ছে যে সকল সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে তাদের জামিন হয় না। সবাই জানে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, কিন্তু তাদের জামিন হয় না। অথচ হাদিকে গুলি করার যে সন্ত্রাসী 1 মাসের মাথায় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পরেও 1 মাসের মাথায় মুক্ত হয়ে যায়, তার জামিন হয়ে যায়। দেশের অনেক শীর্ষ সন্ত্রাসী ইতিমধ্যে জামিনে বেরিয়ে গেছে, কিন্তু সাংবাদিকরা জামিন পায় না। কারণ তাদের অপরাধ, তারা মুক্ত কণ্ঠে কথা বলে। তার মানে তাদেরকে সরকার সন্ত্রাসীদের চেয়েও বড় হুমকি মনে করে, এই জন্যই তাদেরকে ছাড়ে না। মজার বিষয় কি জানেন? এরকম ঘটনা অতীতে আমরা আগেও দেখেছি, এখনো দেখছি। অতীতের সাথে এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। অতীতে সাংবাদিকদের মামলা দেওয়া হতো, তারপর গ্রেপ্তার করা হতো, কিন্তু এখন আগে গ্রেপ্তার করা হয়, পরে মামলা দেওয়া হয়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটি জিনিস ঘুরে বেড়াচ্ছে, আর সেটি হচ্ছে কয়েকজন সাংবাদিকের নাম ও তাদের ছবি। কয়েকজন সাংবাদিকের নাম ও ছবি দিয়ে বলা হচ্ছে এরা নাকি কালচারাল ফ্যাসিস্ট, সফট আওয়ামী লীগ। এরা বিভিন্ন টেলিভিশনের টকশোতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। বলা হচ্ছে এদেরকে সাইজ করার জন্য, এদেরকে ছিঁড়ে ফেলার জন্য, এদেরকে হত্যার জন্য প্ররোচিত করা হচ্ছে। আরে গাধার দল, আওয়ামী লীগকে ফেরানোর জন্য এসব লোকের দরকার নেই। তোরা যেসব কাজ করছিস, তোদের এসব হটকারিতার জন্যই আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক। অভ্যুত্থানের পর যদি ভোটাভুটি হতো, অভ্যুত্থানের পর যদি নির্বাচন হতো, তাহলে আওয়ামী লীগের নিশ্চিহ্ন হয়ে যেত, আওয়ামী লীগ কোনো প্রাসঙ্গিকতাই পেত না। কিন্তু তোদের এই 1.5 বছরের নির্লজ্জ আচরণ, ব্যর্থতা, সরকারের চরম ব্যর্থতা, নিজেদের খাই খাই স্বভাব, দুর্নীতি, এসবের কারণে আজ আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে গেছে। এতে সাংবাদিকদের কোনো হাত নেই, তোরাই এর জন্য দায়ী, আর এর ফল তোরাই ভোগ করবি। এটিই বাস্তব। অতি শীঘ্রই সেই জিনিসে তোদের উপর নেমে আসবে যেগুলো তোরা এখন সাংবাদিকদের সাথে করছিস। আর যারা এখন মুখে কুলু পেটে আছেন তাদেরকে বলি, এখন আপনারা চুপ আছেন, মনে করছেন আমরা বেঁচে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন কাল আপনি চুপ করে আছেন কেন এই জন্যও ধরা হবে। তাদের সুরে কথা বলার জন্য আপনাকে বলা হবে, কথা না বলতে পারলে তখনও ধরা হবে। কথা যখন বলবেন তখন বলবে আমার সুরে সুর মেলাও, সুর যদি বেসুর হয় তখন আপনাকে ধরবে। সহজ ভাষায়, যে অত্যাচারী সে যে কোনো ছুতাই হোক আপনার উপর অত্যাচার করেই যাবে, কারণ অত্যাচারীর কোনো সীমা নেই, অত্যাচারীর অত্যাচার কখনো শেষ হয় না। তাই মুখ খুলুন, চুপচাপ বসে থাকবেন না। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।